হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং মুভি, বেঙ্গলি মুভি শাস্ত্রী, এবং শাস্ত্রীর অন্যতম একজন প্রধান অ্যাক্টর এবং শাস্ত্রী সিনেমার প্রযোজক সোহম চক্রবর্তীকে নিয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো যে রিসেন্ট টাইমে উত্তর কলকাতার একটা জায়গায় একটা হোটেলে রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে সোহম চক্রবর্তী রেস্তোরাঁর মালিকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ব্যাপারটা কিন্তু হাতাহাতি পর্যন্ত পর্যায়ে গড়িয়ে যায়। সেই ভিডিও ফুটেজও তোমরা প্রত্যেকে দেখেছো। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সোহম চক্রবর্তীর এই যে রুড ব্যবহার, যেরকম ব্যবহার স্পেশালি আমরা তাকে দেখলাম তার বিভিন্ন ইন্টারভিউতে এই ঘটনার পরে, এবং যেরকম ভিডিও ফুটেজে আমরা তাকে আক্রমণাত্মকভাবে দেখেছি, এই রুড ব্যবহারটা অডিয়েন্স কিভাবে নেবে এবং তার আপকামিং সিনেমা শাস্ত্রীতে কি এর কোনো প্রভাব পড়তে পারে, যেখানে আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তী আছে, যার এখন পর্যন্ত বাংলায় যে দুটো সিনেমা কামব্যাকের পরে তিনি করেছেন দুটোই বিশাল বড় সাকসেস পেয়েছে ক্রিটিক্যালি এবং বক্স অফিস কমার্শিয়ালি। তো সেই সিনেমাটাতে কোনো এফেক্ট পড়বে সেই নিয়ে কথা বলবো। এবার এই ভিডিওটা শুরু করার আগে দুটো বিষয় তোমাদের বলে রাখা ভালো। ফার্স্ট হচ্ছে যে এই যে ঘটনাটা হয়েছে, এই ঘটনার অন দ্য স্পটে আমি ছিলাম না, এবং আমি সোহমের কাছের কেউ নয় বা ওই দলের কাছের কেউ নয়, বা আমি কোনো সাংবাদিক নয়, আমি কোনো প্রাইভেট ডিটেকটিভ নয়। সো কে ঠিক কে ভুল, কোনটা সত্যি কোনটা মিথ্যে, এই ঘটনা আমি কিছু বলতে পারবো না। তো যারা এটা আশা করে এসেছেন যে কোনো পার্টিকে কিছু বলবো বা অন্য কিছু, এইরকম ব্যাপার কিছু নয়। আমি খালি এর এফেক্টসগুলো কি হতে পারে বা কি করলে হয়তো এই যে মানুষের একটা বিরূপ মন্তব্য সোমের প্রতি হয়ে গেল, সেটা না হতে পারতো, সেটা নিয়েই কথা বলবো। তো শাস্ত্রী প্রত্যেকেই আপনারা জানেন যে শাস্ত্রীর শুটিং শেষ হয়ে গেছে লোকসভা ভোটের আগেই, এবং এখন তার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, ডাবিং ইত্যাদি চলছে, এবং পুজোর সময় এই সিনেমাটা রিলিজ হবে, এবং পুজোর সময় আরও বড় বড় বেশ কয়েকটা সিনেমার সাথে এই সিনেমাটার ক্ল্যাশ হতে চলেছে। তো রিসেন্টে দেখুন, এবার একটা সিনেমার সাথে যারা যুক্ত থাকে না, তো যারা এই সিনেমা লাইনে যুক্ত, এমনিতেই তারা একটা শিল্পীরা একটা কিছু টুকটাক ছোটখাটো ভুল করলেই মানুষ সেটাকে নিয়ে একটা বিশাল বড় জিনিস তৈরি করে নেয়, ঠিক আছে? কোনো ছোট জিনিস সে হয়তো বড় কিছু করলেও না, সামান্য একটা জিনিস সেটাকে মানুষ বড় করে ফুলিয়ে ভাপিয়ে দেখায়। এটা একটা সাধারণ মানুষের বৈশিষ্ট্য শিল্পীদের প্রতি। তারপরে সেই শিল্পী যদি আবার রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তো আর কোনো কথা বলেই নেই। এর উদাহরণ আপনারা দেবের ক্ষেত্রে দেখেছেন, এর উদাহরণ আপনারা মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে দেখেছেন। যে আবার স্পেশালি বাঙালিদের ক্ষেত্রে জিনিসটা এরকমই হয় যে আপনি যতই ভালো কাজ করুন, যতই ভালো সিনেমা করুন, যাই করুন, আপনি যদি কারো কোনোদিন ক্ষতি না করে থাকেন, আপনি তো প্রতি প্রপার একজন ভালো মানুষ হন, তবুও যদি আপনি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যান, মানুষ আপনাকে নিয়ে দু চারটে বাজে কথা বলতে শুরু করে দেয় সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো এটা আপনার প্রকৃত উদাহরণ দেখতে পান মিঠুন চক্রবর্তী বিভিন্ন সময় এমন বহু লোক তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে যারা পাতে দেয়ারই যোগ্য না, একেবারে অযোগ্য ব্যক্তি, ঠিক আছে? তো এখানে সোহম তার ফিল্ম ক্যারিয়ার একসময় খুব ভালো ছিল, কিন্তু রিসেন্ট টাইমেতে একেবারে বলতে গেলে হারিয়ে যাওয়া একজন অভিনেতা, ঠিক আছে? তার রিসেন্ট টাইমে লাস্ট 10 বছরে তার কোনো হিট আছে নাকি বলে আমার মনে হয় না, হিট সিনেমা দিয়েছেন বলে আমি মনে হয় না। হ্যাঁ, একটা সময় সত্যি তার ক্রেজ ছিল, অমানুষ, তারপরে আপনার জানেমান, এইসব প্রেম আমার এইসব সিনেমা যখন তিনি করছেন, তার সত্যি একটা ক্রেজ ছিল। লে হালুয়ালে, জামাই 420, যে জামাই, যেটা অঙ্কুশ আর হিরণ ছিল একসাথে, জামাই 420 প্রবাবলি, ওই সিনেমাটা পর্যন্ত তার একটা ক্রেজ ছিল। মাল্টি স্টারের সিনেমা হিট লাস্ট ওটা ছিল। 16 হিট প্রবাবলি লাস্ট ছিল তার জানেমান, লাস্ট 16 হিট ছিল। তারপরে তার কোনো হিট সিনেমা নেই, তো একেবারেই হারিয়ে যায় একজন অভিনেতা। তো তিনি আস্তে আস্তে নিজের কামব্যাক করার চেষ্টা করছেন, ঠিক আছে? তো ইটস একটা ভালো স্টোরি লাইন আপ পূরণ করেছে। সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতাকে তিনি সাইন করিয়েছেন, যেখানে আবার মিঠুন দেবশ্রী জুটিকে আমরা দীর্ঘ 15 বছর পরে আমরা ফিরে পেতে চলেছি। এছাড়া রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, তারপরে একেন বাবু যিনি করেন তিনি, অনির্বাণ প্রবলি কি নাম ওনার। তো এনারা প্রত্যেকে ভালো ভালো অভিনেতা, একটা ভালো গল্পের উপরে সিনেমা তৈরি করছেন, সবই ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আপনি একটা গোল বাঁধিয়ে বসলেন। এবার কারণ কি, কে দোষী, সেটা পরের কথা, সেটা আমি জানি না। বাট দেখুন, হিট, আমরাও মানুষ, প্রত্যেকটা শিল্পী মানুষ, ঠিক আছে? তো তাদেরও রাগ হয়, তাদেরও কষ্ট হয়, সবকিছু হয়। শিল্পী বলে যে তারা এইসবের ঊর্ধ্বে মানুষ যেটা মনে করে, এটা কিন্তু কখনো না। এটা আমি অন্তত মনে করি, বিকজ আমিও নিজে ছোটখাটো কাজ তো করি, আমি বুঝি এই জিনিসটা, যে শিল্পী মানেই যে সবকিছু ঊর্ধ্বে, এটা কখনোই না। শিল্পীও মানুষ, ঠিক আছে? এবার ধরুন আমি ধরে ফেললাম সোহম
দোষটা সোহমের। আমি দুটো পয়েন্টে কথা বলছি আপনাদের। দোষটা সোহমের, সে হিট অফ দ্য মুভমেন্ট, সে যে কথাটা বলেছে যে আমাকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল এবং আমাদের দলের মুখপাত্র মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উল্টোপাল্টা বলেছে, সেই জন্য আমি মারধর করেছি, তিনি এটা বলেছেন। বাট হিট অফ দ্য মুভমেন্ট আপনি এটা করে ফেলেছেন, আপনি মানুষ, আপনার বিভিন্ন হিউম্যানিটি বৈশিষ্ট্য আছে, সেই জন্য আমি করে ফেলেছি, ইটস ওকে। বাট আপনি করে ফেলার পরে একটা মানুষ না, ঠিক আছে আমি হিট অফ দ্য মুভমেন্ট করে ফেললাম, বাট নেক্সট আই এম বিকেমিং পোলাইট, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ভুল করেছি, আমি ক্ষমা, এটাতে কোনো ভুল নেই যে আমি হিট অফ দ্য মুভমেন্ট করে ফেলেছি, আমি স্বীকার করছি, আমি ক্ষমা চাইছি। কিন্তু সোহম চক্রবর্তীর যে ইন্টারভিউগুলো আমি দেখলাম এটা করার পরে, আমি দেখলাম না তার মধ্যে কোথাও একটুখানিও রিগ্রেট আছে, কোথাও যে আমি এটা করেছি বলে ভুল করেছি। ঠিক আছে, আমি একজন শিল্পী, আমি একজন এমএলএ, আমাকে মানুষ দেখছে, আমাকে মানুষ আমার কাজকর্ম দেখছে মানুষ, আমি মানুষের প্রতিনিধি, আমাকে একটু সঙ্গত থাকা দরকার। ঠিক আছে, আমি করে ফেলেছি, আমিও মানুষ, কিন্তু তার জন্য আমি ক্ষমা চাইছি। তাকে কখনো আমি এটা দেখলাম না। ইভেন তার যখন আমি অঙ্গভঙ্গি দেখলাম যে একটা মানুষকে তিনি তো জোরে ঠেলে ফেলে দিলেন, ঠিক আছে, প্লাস গিয়ে তাকে লাথি মারছেন পড়ে থাকা অবস্থা থাকে, ইট ইজ মানে এটা মানে কি বলবো, এই ধরনের মারপিট কোথায় হয় বলুন তো? ধরুন আমাদের বিভিন্ন জায়গায় আমরা যে বিভিন্ন দল দেখি, সেই দলের পেছনে যারা স্লোগান দিতে যায়, তাদের মধ্যে যখন ওই ভোটের পরবর্তী সময় যখন মারপিট হয়, এইরকম মারপিট হয় দেখেছি, যে ফেলে মারছে, এই মারছে, এই মারছে। বাট একটা জনপ্রতিনিধির থেকে এই ধরনের কখনো আশা করা যায় না। আর উনি এক্সকিউজ দিচ্ছেন কি, যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের কথা বলেছেন। আর ভাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে আমি রাজনীতিতে এসেছি, কিছু লোক আমাকে নিয়ে খারাপ বলবে, কিছু নিয়ে আমাকে মন্তব্য করবে। তিনি তো কোনো জায়গায় কি এই ধরনের মারপিট করেছেন বলে আমার মনে হয় না, এই ধরনের আসলে করেছেন বলে। আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিয়ে রেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কিছু বললো আমি তাকে গিয়ে এমন ফেলে রাখি মারবো? ইট ইজ ভেরি প্যাথেটিক। ঠিক আছে, আপনি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার ভীষণ ভালোবাসা আছে, যদিও আপনাকে এই এমএলএর প্রচারের আগে খালি দেখা গিয়েছিল, তারপরে কখনো আপনি কি কাজ করেছেন বা কোথায় কি করেছেন কিছুই জানা যায়নি। এটা আলাদা বিষয়, এটা রাজনৈতিক আলোচনা হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, যদিও আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার একটা ভীষণ ভালোবাসা আছে, সহানুভূতি আছে, সেই জন্য আপনি রেগে গেছিলেন। ঠিক আছে, আপনি এটা স্বীকার করুন সোশ্যাল মিডিয়াতে এসে, একদম তার কাছে ক্ষমা, যাকে আপনি মেরেছেন এইভাবে তার কাছে ক্ষমা চান যে আমি হিট অফ দ্য মুভমেন্ট এই পজিশন হয়েছিল, সেই জন্য আমার মাথা গরম হয়ে গেছিল, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দেখুন, ক্ষমা চাইলে কেউ ছোট বড় হয়ে যায় না। আর ইভেন ও যদি আজকে সকল সঙ্গে সঙ্গে ক্ষমাটা চেয়ে নিত, তাহলে সেই লোকের কাছে বড় হতো, লোকে তার পয়েন্ট অফ ভিউটা বুঝতো যে হ্যাঁ, সে হিট অফ দ্য মুভমেন্ট করে ফেলেছে, সেই জন্য সে ক্ষমা চায়। কিন্তু আপনার কোনো আচরণে সেই জিনিসটা দেখা গেল না, বরঞ্চ আপনি মিডিয়ার কাছে যখন উঠতে দিচ্ছে, আপনি এমন একটা দেখাচ্ছেন যে আমি করেছি, বেশ করেছি। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পয়েন্ট, যেটা আপনার করা একেবারে উচিত হয়নি। এবার যদি আমি সেকেন্ড পয়েন্ট কথা বলি, যে দোষ ধরুন রেস্তোরাঁ মালিকের, আপনি কিছু করেন, সেই ক্ষেত্রেও আপনি রেগে গিয়ে একটা লোককে ফেলে মারবেন, যেখানে আপনি একজন শিল্পী। ঠিক আছে, আপনার সর্বনা আপনি একজন শিল্পী, যাদের হটাকে হাওড়া বানাতে বেশি সময় লাগে না। একটা শিল্পী করলে মানুষের হাওড়া বানিয়ে দেয়। ঠিক আছে, তো সেটাতে সময় লাগে না মানুষের বেশি। সেই ক্ষেত্রে আপনার ব্যবহারে শালীনতা আমরা আশা করেছিলাম। আর যদি আপনার এতই হতো, তাহলে এখন তো আমরা বিভিন্ন সময় দেখি যে কোনো জায়গায় কোনো শিল্পী যাচ্ছেন, সেখানে যদি সেখানকার লোক তাদের সাথে অপব্যবহার করে, তারা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া করে সেটাকে ভিডিও করছে, নাকি সেখানে গিয়ে সে নিজের পাওয়ার দেখাচ্ছে, আমি এমএলএ, চলো তোমাকে মেরে দিই, ধাক্কা মারধর করি। এটা তো নয়, কখনো দেখিনি। আপনি মারধর কেন করতে হয়? যদি আপনার কোনো ভুল না থাকে, আপনি একটা সোশ্যাল মিডিয়ার খুলুন, আপনি ফোন তো সবসময় হাতে থাকে, খুলে লাইভ করুন যে আমার সাথে এই ধরনের ব্যবহার হচ্ছে, এটা করা উচিত নয়। আপনি সেটা করেননি, আপনি সেখানে মারধর করার চেষ্টা করেছেন, এবং তারপরেও যখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি ঔদ্ধত্যের মতো কথা বলছেন। মানুষ, দেখুন, বাঙালিদের একটা সেন্টিমেন্ট আছে, কি বলতে, এই সেন্টিমেন্ট প্রচুর আছে, যে বাঙালিদের কাছে রাজনীতি কিন্তু প্রত্যেকটা বাঙালির ঘরে ঢুকে আছে। ঠিক আছে, এরা সিনেমাতেও রাজনীতি খোঁজে, এরা ক্রীড়াতেও রাজনীতি খোঁজে, সবদিকেই খোঁজে। এটা আপনার মাথায় রাখা সবসময় উচিত। এটা সাউথ নয় যেখানে রাজনীতি আলাদা, যেখানে সিনেমা আলাদা, এটা সাউথ নয়। ঠিক আছে, তো আর আমরা দেখেছি এই মানুষ যদি বয়কট করতে একটা মানুষকে শুরু করে, তাহলে কিন্তু তার পক্ষে সার্ভাইভ করা খুব মানে শক্ত ব্যাপার হয়ে যায়। এর বড় উদাহরণ আমরা দেখেছি, যখন সুশান্ত সিং রাজপুত মারা যায়, তখন যেভাবে মানুষ বলিউডকে বয়কট করতে শুরু করেছিল। এক বছরে 2022 সালের কথা যদি আমি বলি, বা 21-22 সালের কথা যদি আপনি বলেন, আপনি দেখে নেবেন যে বলিউডে কটা হিট সিনেমা দিয়েছিল বলিউড, কারণ মানুষ রীতিমতো বয়কট করেছিল বলিউডের সিনেমাকে। মানে এইটা হচ্ছে মানুষের বয়কট করলে, আর এটা বাঙালিদের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণভাবে কাজ করে। বাঙালিদের ক্ষেত্রে এই জিনিসটা দ্বিগুণভাবে কাজ করে। এখানে আপনি কামব্যাক করার নিজের চেষ্টা চালাচ্ছেন, আর সেখানে এইরকম বাজে ব্যবহার করছেন, এটা কিন্তু কখনো ঠিক না। আর সেখানে আপনি মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতাকে নিয়েছেন। ঠিক আছে, যদিও বাংলায় এমন কিছু আতেল পাবলিক আছে যারা মিঠুন চক্রবর্তীকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতে ছাড়ে না, যাদের সিনেমা নিয়ে কতটা জ্ঞান আছে, মানুষ মিঠুন চক্রবর্তীকে নিয়ে কতটা জ্ঞান আছে,
সেটা আমি জানি না, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কিন্তু তারা মিঠুন চক্রবর্তী থেকে বলতে ছাড়ে না। তো এই ধরনের কিছু মানুষ আছে, তার উপর আপনি এই ধরনের একটা ইয়ে করলেন যে পরবর্তীকালে আপনি যারা অডিয়েন্স তাদেরই বলছে, দেখবেন সোমের এই যে কীর্তিকলাপ, এইখানে যেখানে ফেসবুক বা যেখানে সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো পোস্ট করে তার নিচে কমেন্টগুলো পড়বেন, কেউ বলছে যে সোম চক্রবর্তী যেটা করেছে ঠিক করেছে। যদি আজকে সোহম এই ঘটনাটা ঘটানোর পরে একদম সোশ্যাল মিডিয়াতে এসে বা মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়ে নিত, একটা কিচ্ছু হতো না। কিন্তু সে বারবার নিজের ঔদ্ধত্য দেখিয়ে যে আমি এমএলএ, আমি পাওয়ার, আমি যেটা করেছি ঠিক করেছি। তার ফলে এই বিরূপ প্রতিক্রিয়াটা হচ্ছে যে সোমকে বয়কট করো, সোমের সমস্ত সিনেমা বয়কট করো প্রত্যেকটা জায়গাতে। হ্যাঁ, এবার যদি এখনো পুজো আসতে অনেক দেরি আছে, শাস্ত্রী আসছে এখনো 3 মাস দেরি আছে, যদি এইটুখানি সময় সে যদি ক্ষমা চায় বা মানুষ যদি এই ঘটনাটা ভুলে যায় তাহলে একটা ঠিক আছে। কিন্তু যদি মানুষ না ভুলে বা সে যদি নিজের এই ঔদ্ধত্য দেখিয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা আছে। এমনিতেই তো তার স্টার ভ্যালু বলে কিছু নেই। এই সিনেমায় যে সুপারস্টার ভ্যালু আছে সেটা হচ্ছে একমাত্র মিঠুন চক্রবর্তী, যার দমে সে সিনেমাটা বানাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভালো গল্প, ভালো ভালো অভিনেতারা আছেন, সেটা ঠিক আছে, কিন্তু তার নিজের স্টার ভ্যালু বলে তো কিন্তু কিছু নেই। ওপার সে এই ধরনের করে নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করছেন। তো এটা সত্যি বলছি, যদি মানুষ এই জিনিস সোমের এই ব্রুড ব্যবহারটাকে মনে রেখে দেয় তাহলে কিন্তু শাস্ত্রী সিনেমার জন্য এটা কিন্তু খুব বাজে একটা এফেক্ট আসতে চলেছে। আর এইটার প্রভাব আমাদের প্রিয় মিঠুন দাকেও ভুগতে হবে। ঠিক আছে, তো এটাই বলবো, সোমের উচিত এখন খুব তাড়াতাড়ি নিজের এই কাজটার জন্য নিজের ক্ষমা চেয়ে নেয়। ক্ষমা চাইলে কেউ ছোট বা বড় হয় না, ঠিক আছে। তার যদি কোনো ভুলও না থাকে তাও একবার বলা উচিত যে হ্যাঁ, ভুলটা ওনার ছিল, কিন্তু তার গায়ে হাত তুলে আমি ভুল করেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা অবশ্যই বলা উচিত আমার বলে আমি মনে করি। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।